টেস্ট ক্যাপ্টেন হিসেবে নাজমুল হোসেন শান্তর মেয়াদ বাড়ানো হয়েছে ১ বছর। টি-20 ক্যাপ্টেন হিসাবে আগামী বছরের এই ফরম্যাটের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে লিটন দাসকে বছরখানেক সময়ের জন্য। আর এবার ওয়ানডে ফরম্যাটে আগামী ১ বছরের জন্য বাংলাদেশের ক্যাপ্টেন করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। অর্থাৎ বাংলাদেশের ৩ ফরম্যাটে এখন ৩ জন ক্যাপ্টেন, টেস্টে শান্ত, ওয়ানডেতে মিরাজ, টি-20তে লিটন। ৩ ফরম্যাটে ১ ক্যাপ্টেন থেকে ৩ ফরম্যাটে ৩ ক্যাপ্টেনের যুগে আবার ফেরত গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভাবনার জায়গাটা আসলে তাদের কি এবং সেইটা কি আসলে খুব ক্লিয়ার কিনা তা নিয়ে আলোচনাটা করছি। দেখুন, প্রথমত মেহেদী হাসান মিরাজকে কংগ্রেচুলেশনস জানাতেই হবে। এই যে ওয়ানডে ক্যাপ্টেন্সিটা তাকে দেওয়া হয়েছে সেইটা তিনি টু সাম এক্সটেন্ট অবশ্যই ডিজার্ভ করেন। সেই আন্ডার-19 পর্যায় থেকে তার ভেতরে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল দেখা গেছে। আমাদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ টিমের তিনি ক্যাপ্টেন পর্যন্ত ছিলেন 2016 সালে, যেটা আমাদের দেশের মাটিতে হয়েছে। সো তার পেছন থেকে এসে ওই লিডারশিপ গ্রুপে অনেকে ঢুকে গিয়েছেন, ক্যাপ্টেন হয়ে গিয়েছেন। ওই ওয়ার্ল্ড কাপে তার ভাইস ক্যাপ্টেন ছিলেন যে নাজমুল হোসেন শান্ত, তিনি তার আগেই ক্যাপ্টেন হয়ে গেছেন। ফলে এখন যখন মিরাজকে একটা ফরম্যাটের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে তাকে অভিনন্দন জানাতে হবে এবং সেটা তিনি পারফরমেন্স দিয়েই আদায় করে নিয়েছেন। অমনটা বললেও বাড়াবাড়ি বলা হবে না, কেননা পার্টিকুলার একদম এই ফরম্যাটের কথাই যদি আমি বলি ওয়ানডেতে, সেক্ষেত্রে তিনি এখানে ওয়ার্ল্ডের র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় মানে আইসিসি র্যাঙ্কিংয়ে তিনি 4 নম্বরে রয়েছেন। 2023 ওয়ার্ল্ড কাপের পরবর্তী সময়ও যদি আমরা ধরি সেক্ষেত্রেও এই ফরম্যাটে তার চেয়ে বেশি ওয়ানডেতে রান করেছেন মাত্র 2 জন বাংলাদেশের, তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন 3 জন। ফলে ট্রু অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেছে নিয়েছে এবং মিরাজকে ওই জন্য কংগ্রাচুলেশন। আমি মানে বোর্ডের ভাবনার জায়গাটা বলছিলাম যে আসলে কোন ভাবনা থেকে ক্রিকেট বোর্ড 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনের যুগে আবার ফেরত গেল। এবং একটা সময় যে এরকম হয়নি যে বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন ক্যাপ্টেন, বিষয়টা সেটা নয়। স্পেশালি যদি আমি নিকট অতীতের কথা যদি বলতে পারি, লাস্টে তো আমাদের শান্ত 3 ফরম্যাটে ক্যাপ্টেন ছিলেন 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ পরবর্তী সময়টাতে। কিন্তু যদি আপনি আরেকটু পেছনে চলে যান, যেইখানটাতে আমাদের ধরেন মুশফিকুর রহিম, তিনি বাংলাদেশের সব ফরম্যাটে ক্যাপ্টেন ছিলেন। পরবর্তীতে তার কাছ থেকে ওই যে ওয়ানডে এবং টি-20 ক্যাপ্টেন্সিটা দেওয়া হলো মাশরাফি বিন মুর্তজাকে এবং পরবর্তীতে মাশরাফি যখন 2017 সালে টি-20 ফরম্যাটটা ছেড়ে দিলেন, অবসর নিয়ে নিলেন ওই ফরম্যাট থেকে, তখন কিন্তু বাংলাদেশ আবার ওই যে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনের ওরকম একটা যুগে ফেরত গিয়েছিল বেশ কিছুটা সময়ের জন্য। বিভিন্ন সময় বিভিন্ন জন ছিলেন, মোরলেস ধরনের যে ওয়ানডেতে মাশরাফি ছিলেন, তার পরবর্তীতে ওইখানটাতে তামিম এসেছেন, টেস্টে ওইখানটাতে সাকিব ছিলেন, তারপরে মমিনুল এসেছেন, টি-20তে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন। সো এরকম 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন ওই সময় আমরা দেখেছি। কিন্তু পরবর্তীতে এসে আবার ওই 3 ফরম্যাটে 1 ক্যাপ্টেন আমরা নাজমুল হোসেন শান্তর মাধ্যমে পেয়েছিলাম। এখন আবার 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন। বোর্ডের ভাবনার জায়গাটা কি? লিটন দাসের ওই জায়গাটা থেকে শুরু করি। লিটন দাসকে যখন টি-20 ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে তখন আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ওই হিসাবটা এবং এই ক্ষেত্রে লিটনের লিডারশিপ কোয়ালিটিটাকেই সামনে নিয়ে আসা হয়েছে। স্পেশালি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা যে 3-0 ব্যবধানে সিরিজ জিতেছি এবং সেইখানে ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে লিটন দাস তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। ফলে ওই সিরিজ রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে লিটনের এই টি-20 ফরম্যাটে ক্যাপ্টেন্সি পাওয়ার ক্ষেত্রে। যদিও তার এই ফরম্যাটে ব্যাট হাতে পারফরমেন্স যাচ্ছে তাই জঘন্য, ইনফ্যাক্ট সব ফরম্যাটেই তাই, এই ফরম্যাটের কথা আলাদা করে বললেও ব্যাপারটা ওই রকমই থাকে। তার মানে লিটনকে টি-20 ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে তার টিমের নেতৃত্ব দেওয়া এবং তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ যে সফল হয়েছে 3টা ম্যাচ জিতেছে সেইটার উপরে বিবেচনা করে। মোটা থেকে আমরা এমনটা বলতে পারি যে সেখানে তার ব্যাটিং ফর্মটা এখানটাতে বিবেচ্য হয় নাই। জঘন্য ব্যাটিং ফর্মে ক্যাপ্টেন্সি পাওয়ার পর সেটা আরো প্রেসারে পড়ে কিনা এগুলো বিবেচ্য হয় নাই। ঠিক আছে, ফেয়ার এনাফ। এখন নাজমুল হোসেন শান্তকে যে টেস্ট ক্যাপ্টেন হিসেবে কন্টিনিউ করা হচ্ছে সেই জায়গাটাতে আসলে কি বিবেচনা এসেছে? শান্তর কিন্তু আবার তার ব্যাটিং ফর্মটা ভালো না, টিমের যে পারফরমেন্স সেটা কি আসলে যথেষ্ট ভালো কিনা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা কি যথেষ্ট সন্তুষ্ট কিনা? আপনি বলতে পারেন যে হ্যাঁ, গত টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে আমরা 7 নম্বরে থেকে শেষ করেছি, আমরা 12টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচ জিতেছি, পাকিস্তানে 2টা ম্যাচ জিতেছি, ওয়েস্ট ইন্ডিজে 1টা ম্যাচ জিতেছি, আমরা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে 1টা ম্যাচ জিতেছি। আবার এই যে কিছুদিন আগে তো আমরা জিম্বাবুয়ের কাছেও ম্যাচ হেরে গেছি। ফলে আমাদের যে টিমের পারফরমেন্সটা খুব ভালো, বিষয়টা সেরকমও বলা যাবে না, সেটা আমাদের কোনো ফরম্যাটেই ভালো না। ভালো হলে তো আর আমরা ওয়ানডে টি-20-র ওই র্যাঙ্কিংয়ে 10 নম্বরে থাকে না, টেস্টের র্যাঙ্কিংয়ে 9 নম্বরে থাকে না। কিন্তু ওইখানে শান্তকেই কন্টিনিউ করানোর টেস্টের ওই জায়গাটাতে কিন্তু ওই যুক্তিটা খুঁজে পাওয়া যাবে না, স্পেশালি যদি তার আপনি ব্যাটিংটা বিবেচনায় নেন। টেস্টের এই ক্যাপ্টেন হিসেবে শান্তর ব্যাটিং ফর্মটা মোটেই ভালো নয়।
এখন ওয়ানডে যদি আবার হিসাব করেন সেইখানে আবার ক্যাপ্টেন হিসেবে শান্তর ফর্মটা খুব ভালো। তার এই সময় 51 এভারেজে তিনি ক্যাপ্টেন হিসেবে ব্যাটিং করেছেন, এটা আসলে ফ্যান্টাস্টিক রেকর্ড বাংলাদেশের বিবেচনায় না, যে কোনো বিবেচনাতেই। সো ওইখানটাতে যে ক্যাপ্টেন্সিটা তার ব্যাটিংয়ে প্রভাব ফেলেছে ওয়ানডে ফরম্যাটে, সেটা মোটেই বলা যাবে না। টিমের পারফরমেন্স কি যথেষ্ট ভালো হয়েছে কিনা, এখন টিমের পারফরমেন্স বলতে একটা সাইকেল আমরা ওইখানটাতে ধরেন চ্যাম্পিয়ন্স ট্রফিটা যে আমরা খেলেছি সেই জায়গাটা পর্যন্ত আমাদের পারফরমেন্সটা আসলে ওইখানটা তো আমরা ভালো করতে পারিনি, এবং র্যাঙ্কিংয়ে পেছাতে পেছাতে তো আমরা 10 নম্বরে চলে গেছি। ফলে টিমের পারফরমেন্সটা যে ভালো না, সেই জিনিসটাই হয়তোবা এই ক্যাপ্টেন্সি চেঞ্জের ক্ষেত্রে বিবেচনায় এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এই যে মিরাজকে যে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে, সেখানে আমি দেখছিলাম ক্রিক অফসেট যিনি চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ভাই, তার কোট রয়েছে যে মিরাজ টিমকে ইন্সপায়ার করতে পারে, এনার্জেটিক ক্যারেক্টার অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, এবং তিনি হচ্ছে গিয়ে এরকম একটা ট্রানজিশনাল পিরিয়ডে বাংলাদেশ টিমকে লিড করার মতো যথেষ্ট যোগ্য ব্যক্তি বলে তাদের মনে হয়েছে। ওইটা মানে ফেয়ার এনাফ মনে হতেই পারে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে মিরাজের কিন্তু টেস্টের ফর্ম খুব ভালো। তিনি আমাদের লাস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল আমাদের হাইয়েস্ট রান গেটার এবং হাইয়েস্ট উইকেট টেকার, প্রায় মানে তার 39 উইকেট আর 40টা উইকেট তাইজুলের, ওইখানটাতেও হচ্ছে কি 1 উইকেট মাত্র তিনি পিছিয়ে ছিলেন। ফলে ওইখানটাতে ওয়ানডের চেয়ে হচ্ছে গিয়ে টেস্টে, ওয়ানডেতেও তিনি খুব ভালো, কিন্তু ওয়ানডের চেয়ে টেস্টে বরং মিরাজের ওই পারফরমেন্সটা আরো অনেক বেশি ভালো। সো যখন এরকম একটা অবস্থাতে শান্তকে চেঞ্জ করে মিরাজকে দেয়া হয়, আমার কাছে তখন এটার মিনিং একটাই, যে তার মানে ন্যাশনাল টিমের শান্তর নেতৃত্বে যে ওয়ানডে পারফরমেন্স, সেইটাতে যথেষ্ট খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড না। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পর যেহেতু আমরা একটা নতুন অঘোষিত সাইকেল শুরু করছি আগামী 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বিবেচনায় রেখে, সেই ক্ষেত্রে মিরাজকে দিয়ে নতুন ক্যাপ্টেন হিসেবে ট্রাই করা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা করতে পারে। এখানে আবার একটা কিন্তুর জায়গা রয়ে গিয়েছে। লিটনকে যেই কারণে ক্যাপ্টেন্সি দেওয়ার ক্ষেত্রে অনেকখানি তিনি এগিয়ে গেছেন, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3-0 ব্যবধানে টি-20 সিরিজ জয়। ওই ওয়েস্ট ইন্ডিজে কিন্তু আবার ওয়ানডে সিরিজে মিরাজ ছিলেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন, ওইখানে কিন্তু 3 ম্যাচে 3টেই আমরা হেরেছি। ইনফ্যাক্ট আরো একটা ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে যে আমরা খেলেছিলাম, শান্ত ইনজুরির কারণে খেলতে পারিনি, ওই ম্যাচটা তো আমরা হেরেছিলাম। মানে মিরাজের নেতৃত্বে বাংলাদেশ 4টা ওয়ানডে ম্যাচ খেলে 4টাতেই কিন্তু হেরেছে। ফলে লিটন ঠিক যেই কারণে টি-20 ক্যাপ্টেন্সি পেয়েছেন, মিরাজ ঠিক একই কারণে ওয়ানডে ক্যাপ্টেন্সি পেয়েছেন বলে আমার কাছে সেটা মনে হয় না। সো আমি আসলে ক্রিকেট বোর্ডের ভাবনার যে জায়গাটা দেখি, সেই ভাবনার জায়গাটা একটা একরকমই আমি বুঝতে পারি। সেটা হচ্ছে গিয়ে তারা ক্যাপ্টেন্সিটা স্প্লিট করে দিতে চেয়েছেন যেন একজনের উপরে অনেক বেশি প্রেশার না পড়ে। এটা প্রোজ এন্ড কনস রয়েছে, এটা নানান রকম আলোচনার জায়গা তো থাকতেই পারে, তা না হলে তো আর ওই জায়গাটা তো হতো না যে অনেক দেশের 3 ফরম্যাটে 1 ক্যাপ্টেন আছে, আবার রেড বল হোয়াইট বল আলাদা ক্যাপ্টেন রয়েছে, আবার 3 ফরম্যাটে 3 জনও ক্যাপ্টেন রয়েছে। ফলে এইখানটাতে ভালো দিক খারাপ দিক সব বিবেচনায় রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই ভাবনার জায়গাটা প্রবাবলি 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন দিয়ে তারা এইখানটাতে শুধুমাত্র ওই পার্টিকুলার ফরম্যাটে পার্টিকুলার ক্যাপ্টেনকেই কনসেন্ট্রেট করতে দিতে চেয়েছে। কিন্তু এইখানটাতে খুব ধারাবাহিকভাবে যে জিনিসগুলো হয়েছে বিষয়টা সেইটা না। আমি যেটা বললাম যে লিটনের ব্যাটিং ফর্ম খারাপ, তারপরেও টি-20 ক্যাপ্টেন্সিটাকে দেওয়া হয়েছে। আবার ওইখানে দলের পারফরমেন্স ভালো ছিল বলে দেওয়া হয়েছে যদি সেটা বলি, তাহলে মিরাজের তো আবার তার অধীনে ওয়ানডে টিমের পারফরমেন্সটা ভালো ছিল না। আবার শান্তকে আপনি টেস্ট ক্যাপ্টেন হিসেবে কন্টিনিউ করছেন, কিন্তু ওয়ানডেতে তার বরং ব্যাটিং এর পারফরমেন্সটা ভালো, আর টিমের পারফরমেন্স দুইটাতেই মোর অর লেস একই রকম, যে খুব যে আলাদা 19-20 সেটা না। ফলে ক্রিকেট বোর্ডের এই 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন দেয়াটাতে খুব যে ক্লিয়ার এবং স্বচ্ছ ধারণার প্রেক্ষিতে এটা করা হয়েছে আমার কাছে সেটা মনে হয় না, এবং আমার কাছে এইটাকেও আসলে এক ধরনের পরীক্ষা নিরীক্ষা বলে মনে হয়। কিন্তু আমি আসলে সার্টেনলি ওইটা আশা করব যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু সেই রকম একটা ডিসিশন নিয়েছে, এবং মনে রাখতে হবে বোর্ডটাও কিন্তু একটা ট্রানজিশনাল পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছে। আমাদের এই যে ক্যাপ্টেন্সি গুলো যখন স্প্লিট হচ্ছে, চেঞ্জ হচ্ছে, 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন যাচ্ছে, তখন কিন্তু বোর্ড প্রেসিডেন্সি পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে এই জায়গাটাতে আমি আশা করব যে এই ধারাবাহিকতা অন্তত রক্ষা করা হবে, এবং যেই রকমটা দেওয়া হচ্ছে যে লিটনকে নো ম্যাটার হোয়াট বাংলাদেশ টিমের যেই পারফরমেন্সই হোক না কেন আগামী টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যেন কন্টিনিউ করা হয়। মেহেদী হাসান মিরাজকে আগামী 1 বছর ওয়ানডের ক্যাপ্টেন্সিটা যেন কন্টিনিউ করা হয়, বাংলাদেশের পারফরমেন্স যেমন হোক না কেন, এবং শান্তকে যেন আগামী 1 বছর টেস্ট ক্যাপ্টেন্সিটা কন্টিনিউ করা হয়, পারফরমেন্সটা যেমনই হোক না কেন। এখানে আরো যে কিছু মানে প্রবলেম অ্যারাইজ করতে পারে কিনা এটা আমরা সামনে দেখবো, যে ড্রেসিং রুম 3 ক্যাপ্টেন বিভিন্ন ফরম্যাটে ও হলেও তারা একসঙ্গে থাকবেন, সেই জায়গাটাতে ড্রেসিং রুমের ভেতরে কিছু মানে সাব গ্রুপ তৈরি হয় কিনা, ওগুলো ভবিষ্যতের বিষয়। কিন্তু ওগুলোর দিকে আমরা কনসেন্ট্রেট না করে আমরা আশা করবো, যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই ভাবনার জায়গাটা আমি খুব স্পষ্ট না, আমি খুব ক্লিয়ার না, কিন্তু যেহেতু তারা 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন দিয়েছে, এইটা যেন আগামী 1 বছর তারা অন্ততপক্ষে কন্টিনিউ করে। তাহলে আমরা বুঝতে পারবো যে টেস্টে শান্ত, ওয়ানডেতে মিরাজ এবং টি-20তে
লিটন ক্যাপ্টেন হিসাবে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন দেওয়াটা ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তটা কতটা যথার্থ হলো? আপনার কাছে কি মনে হয় যে এই 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন দেওয়াটা যথার্থ হয়েছে, নাকি এখানে রেড বল হোয়াইট বলটা আলাদা করা যেতে পারতো, কিংবা অ্যাটলিস্ট এই যে লাস্ট যে আমাদের 2টা ক্যাপ্টেন্সির জায়গাটা আমরা দেখলাম যে ওয়ানডের ক্যাপ্টেন্সিটা হয়তোবা শান্তর কাছে রাখা যেত, আমি পারফরমেন্সের বিবেচনাতে বলছি, এবং টেস্টের ক্যাপ্টেন্সিটা হয়তোবা মিরাজের কাছে দেয়া যেত, এরকম অন্যরকম কিছু আসলে করা যেত কিনা আপনার মতামতটা জানাতে পারেন।